প্রায় 7 দশক আগে পান্নালাল ভট্টাচার্য গেয়েছিলেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এখন কার কর্ম কে করে আর সেই নিয়ে রাজনৈতিক তরজা আজও কিন্তু সমানে চলছে। যেমন আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, বকলমে নাকি অমিত শাহ দেশ চালাচ্ছেন। আর সেই নিয়েই আজ এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। মোদিজি বাইরে ঘোরেন, সব ছেড়ে দিয়েছেন অমিত শাহের হাতে, ওনাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেই হয়, দেশটা তো উনিই চালাচ্ছেন। এই নিয়ে 2 মাসে 3 বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী। বিজেপি শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভাজনের এই কৌশল কি আদৌ সফল হবে? দ্বিতীয় প্রশ্ন। 26-এ রাষ্ট্রপতি শাসন জারি করে বিধানসভা ভোটের দাবি শুভেন্দু অধিকারী। 356 ধারা জারি করতে তো কোর্টেও গেছেন, লজ্জা হওয়া উচিত। পাল্টা সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি শাসন চেয়ে ঘুরিয়ে কি নির্বাচন কমিশনের ব্যর্থতার দিকেই আঙুল তোলা হচ্ছে না? তৃতীয় প্রশ্ন। 1 আগস্ট থেকে রাজ্যে ফের 100 দিনের কাজ চালু করতে হবে কেন্দ্রকে। দুর্নীতি রুখতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র, নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের দাবি পূরণের পাশাপাশি তবে কি আদালতে মান্যতা পেল দুর্নীতির অভিযোগও? চতুর্থ প্রশ্ন। 100 দিনের কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী। 24 ঘন্টা আগেই ওবিসি বিজ্ঞপ্তিতে কোর্টের স্থগিতাদেশের পর বিচারপতিকে ব্যক্তি আক্রমণ করেছিল তৃণমূল। রায় পছন্দ না হলেই টার্গেট বিচার ব্যবস্থা। পঞ্চম প্রশ্ন। 6 জুলাই থেকে শুরু কলেজে ভর্তি, চালু পোর্টালও, নথিভুক্ত হলেন 28,000। অন্যদিকে জুলাই পর্যন্ত ওবিসি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের। তাহলে ভর্তির সময় সংরক্ষণের মাপকাঠি নিয়ে কবে অবস্থান খোলসা করবে সরকার? আমি দেবাংশুর কাছে আমার প্রশ্ন থাকবে যে দেখুন, রাজনৈতিক আক্রমণও কোনো সন্দেহ নেই একটা কৌশলে চলে। বিশেষ করে আজকে মুখ্যমন্ত্রী যে দীর্ঘ প্রেস কনফারেন্স, নিঃসন্দেহে যে কোনো বিশ্লেষক বলবেন যে তার পেছনে দীর্ঘ চিন্তাভাবনা আছে। অর্থাৎ খুব ভেবেচিন্তে এই সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। এটা নিছক ডিভাইড অ্যান্ড রুল কিনা, কেন মুখ্যমন্ত্রী বারংবার এই বিজেপি সরকারের 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে একটা স্পষ্ট বিভাজন করছেন, এই কৌশলের সঙ্গে কোথাও কেন্দ্রীয় এজেন্সিগুলো তদন্তের সম্পর্ক আছে কিনা, এ বিষয়ে কি আলোকপাত করবে দেবাংশু? দেখবো আমরা। তো আমার কথার জায়গাটা হচ্ছে সুমনদা, যে আক্রমণের কেন্দ্রবিন্দুতে অমিত শাহ না নরেন্দ্র মোদী ফ্যাক্টর নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাকে আক্রমণ করা সেরকমই করেছেন যখন ইস্যু এসছে। বাট দ্য থিং ইজ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপি পার্টির কাউকে নিয়ে কোনো অভিযোগ করার থাকে বা স্পেসিফিক্যালি বলার থাকে, এই মুহূর্তে নরেন্দ্র মোদীর থেকে হাইয়েস্ট অথরিটিতে কেউ নেই। কাকে বলবেন? দ্রৌপদী মুর্মুকে বলবেন? হ্যাঁ, কিন্তু ঘটনার জন্য আপনাকে বলছি না, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি অমিত শাহকে কন্ট্রোল করুন। অ্যাবসলিউটলি, আমি ওটাই বলছি। তুমি বলছো যে নরেন্দ্র মোদী করছেন, তো যিনি করাচ্ছেন তিনি আবার কন্ট্রোল করাবেন কি? দেখুন, এই আক্রমণ আর প্রতি আক্রমণ, কেন শব্দটা ব্যবহার করলাম যে ইউনিক। এক হচ্ছে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা বা দুর্ঘটনা হয় সেটা নিয়ে আমাদের ভাবা উচিত। নিঃসন্দেহে এই দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা ঘটলো, এ নিয়ে কোনো বিরোধী দল এই সংশয়টা কিন্তু তোলেননি, এই প্রশ্নটা তোলেননি। কিন্তু আরেকটা দিক থেকে ইউনিক, যেটা এই দেশের অন্য কোনো বিরোধী দল বা প্রধান বিরোধী দল কংগ্রেসও আক্রমণের লক্ষ্যে কখনো নরেন্দ্র মোদী এবং অমিত শাহর মধ্যে বিভাজন করেননি। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলেননি। আমি বলছি রাহুল গান্ধীর 80% যে প্রেস কনফারেন্স তিনি করেন, হয় নরেন্দ্র মোদী নয় গৌতম আদানি, একেবারে স্পেসিফিক স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এর মধ্যে আসেননি। 2 মাসে 3 বার মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে একেবারে রাজনৈতিক কোনো কৌশল থেকে কোনো আক্রমণের অভিঘাতটা নিশ্চিত করতে স্পেসিফিক্যালি টার্গেট করছেন অমিত শাহকে। ঠিক এইখানে একটা সংশয় আমার পরের বক্তার কাছে থাকবে, যে এটা অনেকটা কীরকম, আমি জানি না দেবাংশু একমত হবেন কি না, যে রাহুল গান্ধীকে ছেড়ে হঠাৎ কেয়ার দল বিজেপি তারা দুবেলা মল্লিকার্জুন খার্গেকে টার্গেট করছে। মানে এটা প্রায় সেই রকমই আর কি। আমি জানি না শতরূপ সহমত হবেন কি না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির এই নেতারা যে কথাগুলো বলেন, যিনি এদেরকে আলাদা করে চেনেন না, ধরুন বাইরে থেকে কেউ আমাদের রাজ্যে এসেছেন, কয়েকদিন টিভি দেখছেন, জানেন না কেউ কোনটা তৃণমূল কোনটা বিজেপি, তার সামনে যদি ভিডিওগুলোকে চালিয়ে দেওয়া হয় না, এদের রাজনীতিতে এবং এদের ব্যক্তিগত রুচিতেও খুব একটা তফাৎ দেখতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন, কোনো রকম কোনো কারণ ছাড়া, কোনো রকম কোনো তথ্য ছাড়া বলে দিলেন যে যদি ঘটনাটা পূর্ব পরিকল্পিত হয়। আমি বলছি এর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দে করা উচিত, করছি। আপনারাও প্রশ্ন করছেন, আমরা নিন্দে করতে পারি, কেয়াদি নিন্দে করবে, স্বাভাবিক। আবার
বলছি, যখন কদিন আগে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হলো, শুভেন্দু অধিকারী কোথাও কিছু না জেনে বলে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চক্রান্ত করে করমণ্ডল এক্সপ্রেসটাকে উল্টে দিয়েছেন, এখান পশ্চিমবাংলা থেকে পরিকল্পনা করে অন্তর্ঘাত করা হয়েছে যাতে করে কিনা এতগুলো লোকের নাম মানে মারা যায় এবং মোদির বদনাম হয়। সুতরাং আপনি কোথায় আলাদা করবেন এই দুটো দলকে, কোথায় তোমরা আলাদা করবে সুমনদা? আবার আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লজ্জা করেন এখন বলতে? আমি যখন রেলমন্ত্রী ছিলাম, দুর্ঘটনা হলে কি বললেন, কি দুর্ঘটনা কমিটি ছিল, হ্যান ছিল ত্যান ছিল, তারা তদন্ত করতো। আপনার তদন্তের নমুনা আমরা দেখিনি। যখন জঙ্গলমহলে 2010 সালে ট্রেন দুর্ঘটনা হলো, আপনার এই চটিচাটা কতগুলো তথাকথিত বুদ্ধিজীবী রয়েছে ওই রেলের এটো কাটা কোম্পানিতে পয়সা দিয়ে যাদেরকে পুষতেন, আপনার এই কটা বুদ্ধিজীবীকে দিয়ে মিটিং প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে যেহেতু প্রেস ক্লাবে যেহেতু মাওবাদীরা ওখানে করেছে, এইটা বললে তৃণমূলকে বদনাম করলে সিপিএম এর সুবিধা হতে পারে, অতএব সিপিএম এর কর্পোরেশন ভোটে কলকাতায় ভোট বাড়তে পারে, অতএব নিশ্চয়ই সিপিএম ট্রেনটাকে উল্টে দিয়েছে। আপনার চটিচাটা এটো কাটা কোম্পানির বুদ্ধিজীবীগুলো বলেছিল, আমরা ভুলে গেছি সেই দিনগুলো। আপনি বলছেন আপনার নাকি বিরাট কোন রিপোর্ট আজকে এত বছর পরে, আমি বলছি সুমনদা, আজকে 15 বছর পরে কোন রিপোর্ট বেরিয়েছে যে রিপোর্ট বলছে যে ওখানে ট্রেন উল্টে ছিল সিপিএম? সুতরাং এতে এক কুরুচিপূর্ণ রাজনীতি এই দুটো দলের পক্ষ থেকে একই রকম ভাবে করে যাওয়া হচ্ছে। এবং শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠশালার ছাত্র, সুতরাং মমতার কাছ থেকে যেগুলো শিখে এসছেন এখন উনি সেই রাজনীতি করবেন, আমরা এতে অবাক হচ্ছি না। যেটাকে নিয়ে আমাদের আলোচনা করা হচ্ছিল সুমনদা, গুড কপ ব্যাড কপ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এর একটা ব্যাখ্যা দেবাংশ দিয়েছে। আমাদের ব্যাখ্যাটা অন্য। বছরের পর বছর এই গুড কপ ব্যাড কপ খেলে খেলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নর্মালাইজ করছেন। আমি এই অর্থে কথাটা বলছি, একসময় যেটা যথার্থভাবে উঠে এলো আমাদের আলোচনায়, একটা সময় ছিল যে বাজপেয়ী খুব ভালো লোক কিন্তু আডবাণী খারাপ। কয়েক বছর পরে আডবাণী এত ভালো হয়ে গেল যে বলো না না, মোদিকে প্রধানমন্ত্রী করা যাবে না, দরকার হলে এলকে আডবাণীকে সামনে রেখে আমরা জাতীয় সরকার গঠন করব। আপনার মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব 2014 সালে আডবাণীর নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হোক, সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তাকে দেশের প্রধানমন্ত্রী করা হোক। তখন হয়ে গেল আডবাণী ভালো, মোদি খারাপ। এখন মোদি ভালো, অমিত শাহ খারাপ। এরপরে হবে অমিত শাহ ভালো, যোগী আদিত্যনাথ খারাপ। এই করে করে যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতার নাম করে প্রথমে বাজপেয়ী, তারপরে আডবাণী, তারপরে এখন নরেন্দ্র মোদী, একটার পর একটা বিজেপি নেতাকে নর্মালাইজ করিয়ে দিচ্ছেন। দেবাংশু প্রশ্ন করলো যে আমরা অভিযোগ কার কাছে জানাবো? তুমি বলছো এই আক্রমণে আলটিমেটলি অ্যাকসেপ্টেন্স বাড়ছে, একটার পর একটা নেতা তো নর্মালাইজ হয়ে যাচ্ছে যে না এর এক লোকটা খারাপ। হ্যাঁ, ওই বাজপেয়ীকে নিয়ে বলা হতো না যে রাইট ম্যান ইন রং পার্টি, হ্যাঁ ভুল দলে ভালো ঠিক লোক। তারপরে হয়ে গেল আডবাণী ভুল দলে ঠিক লোক, এখন মোদি ভুল দলে ঠিক লোক। মানে গুজরাটে দাঙ্গা করে অতগুলো মানুষকে মেরে সেও এখন ভালো লোক হয়ে গেল। দেবাংশুর যে প্রশ্নটা, তুমি বলছো আলটিমেটলি বিজেপির ভালো হচ্ছে, ইন্ডিয়া জোটের ক্ষতি হচ্ছে। সে তো যারা ইন্ডিয়া জোটে ওনাকে বিরাট বিশ্বাসযোগ্য মনে করেন তারা বলতে পারবেন, তারা কেউ থাকলে যাকে। আমি যে কথাটা বলছি সুমনদা, আমি যে এটা বলেই শেষ করছি, তা হচ্ছে যে এই যে দেবাংশু একটা প্রশ্ন করলো, মানে খুব সরল শিশুর মতো, যে সত্যি তো আমরা অমিত শাহর নামে অভিযোগটা কার কাছে করবো? ভাই তুই নার্সারির বাচ্চা নাকি? বা তুমি মানে তোমার নেত্রী নার্সারিতে স্কুলে পড়েন, নার্সারির বাচ্চা যে টিচার ও আমাকে লজেন্স দিচ্ছে না, টিচার ও আমার পেন নিয়ে নিয়েছে। দেশের কোনো নেতা যদি খারাপ হয়, দেশের কোনো নেতা যদি অপরাধ করে, তার বিরুদ্ধে অভিযোগ তার দলের আর এক নেতার কাছে নয়, দেশের জনগণের কাছে করতে হয়। এবং দেশের জনগণ যদি মনে করেন তিনি নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে, যোগী আদিত্যনাথকে একসঙ্গে হারিয়ে দেবেন পরের ভোটে, একটা রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলের বিরোধী মানে তার বিরোধ দিয়ে সে মানুষের দরবারে উপস্থিত হবে, মানুষের দরবারে তার বিচার চাইবে। এখানে বাচ্চাদের মতো আমার টিচার আমার জলের বোতল নিয়ে নিয়েছে মার্কা ন্যাকামি, এটা রাজনীতিতে চলে না। এইগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে বিজেপিকে পশ্চিমবাংলায় বিজেপি বিরোধিতার নাম করে বিজেপিকে নর্মালাইজ করে দেওয়া। আমার বক্তব্য হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রায় খারাপ, রাহুল এই অধীর চৌধুরী ভালো, এটা কাদের ভার্সন? আমাদের। কারণ আমরা মনে করি যে সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে অধীর চৌধুরী ভালো। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে এই থ্যাংক ইউ এটা বলার জন্য আশা করি কংগ্রেসের নেতারাও দেখছেন টিভিটা। এখন বিষয়টা হচ্ছে সুমনদা, যে কংগ্রেসের নেতারা জানেন যে এটা আমাদের মত। আমি বলি আমারটা, তুমি বললে 2 মিনিট একটু বলি শোনো। এখন বিষয়টা হচ্ছে যে সিপিএম এর আপনি কংগ্রেস সম্পর্কে স্ট্যান্ড যদি দেখেন, তো সিপিএম যেভাবে গিরগিটির মতো 4-5 বার পাল্টি খেয়েছে, তাদের মুখে এই সমস্ত কথা সবাই পায় না, তারা নৈতিকভাবে তাদের যোগ্যতাই নেই এই সমস্ত কথা বলার। আর 2 নম্বর কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমরা বারবার স্পষ্ট করে একটা কথা বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে শতরূপদা একটা ইম্পর্টেন্ট কথা বললেন। আপনি যখন আমার যোগী নিয়ে প্রশ্নটা করলেন, আমি আপনাকে একটা কথা কি বললাম, যে যোগীর কথাটা আমি না কেয়াদি বলতে পারবে তাদের শেষ হবে কিনা। শতরূপদা কিন্তু ক্লিয়ারলি বলে দিল এরপরে বলবে যোগী ভালো। শতরূপদা জানে যে কেয়াদিরা জিতছে, আবার যোগী প্রধানমন্ত্রী হবে পরবর্তীকালে, কনফিডেন্টলি বলে দিল। আমরা কিন্তু এই কনফিডেন্স কারণ নিশ্চিত যে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির অন্তত আগামী 20-30 বছরের শেষ প্রধানমন্ত্রী। আচ্ছা, আমি দেবাংশুর পুরো ব্যাখ্যাটা শুনে আমার শেষ প্রশ্নটা উইথড্র করে নিলাম। আমি প্রশ্ন করেছিলাম যে দেবাংশু তুমি কি স্কুলের নার্সারির বাচ্চা? আমি উত্তর পেয়ে গেছি, আমি ওই প্রশ্নটা উইথড্র করছি। এবার আমি যেটা বলছি যে এর আগে যে কথাটাও বললো যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সাথে আমরা কেন অধীর চৌধুরী ইত্যাদি ইত্যাদি, তোমরা জিনিস খেয়াল করে দেখবে সুমনদা। প্রথম কথা হচ্ছে আমাদের যখন
স্ট্যান্ড পাল্টেছে না, বা একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, আমরা at one given point of time একটা রাজনৈতিক দলের আলাদা আলাদা নেতাকে আলাদা আলাদাভাবে মূল্যায়ন করিনি। পরিস্থিতি পাল্টেছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বিজেপি সরকারে যাওয়ার যোগ্য দরকার মনে করেছিলেন, আজকে বিজেপি সরকারে নেই, ওনার দলটা সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টেছে। তর্কের খাতিরে যদি ধরে নি যে আজকের প্রদেশ কংগ্রেসের প্রদেশ সভাপতি অথবা অন্যতম প্রধান মুখ যদি বেঁচে থাকতেন সিদ্ধার্থ শঙ্কর রায়, তাহলে কি কংগ্রেস নিয়ে তোমাদের মূল্যায়ন পাল্টাতো? অথবা আমি বলছি ব্যক্তি, নীতি না দল? আমাকে প্রশ্ন করলো, আজকে যদি দেশে ব্রিটিশ সরকার থাকতো তাহলে আমরা মনে করতাম যে বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবার সঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে লড়া উচিত। সুতরাং সেই হাইপোথিসিসে গিয়ে কি হবে? বলো না পাল্টে তাহলে এত যখন মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, এই প্রশ্নের উত্তরটা আমি পাই না, তাহলে ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বামেদের বহু নেতা সীতারাম ইয়েচুরি তিনি আমাদের সেই সংগ্রামী ওনাকে বার করে দেওয়া থাকলে কবে বার করে দিতাম? নেই ঘটনা, আমাদের পাঁচটা সিট, ওনাদের এখন গোটা সিট সমালোচনা করে, কি করব? কিন্তু কে আমি বলছি, আচ্ছা না কে কাছে যাচ্ছে, আমি বলছি আমার মিষ্টি পাঠানো কি বলবে? আমরা যখন সাংবাদিকতা শুরু করলাম বিহারে ঘোড়ায় চড়ে রাইফেল হাতে মানে দেখেছি, অন্য পরিস্থিতি ছিল, হয়ে গেছে। সেই পরিস্থিতি কেন পশ্চিমবঙ্গে হবে? কেন পাল্টাবে না এখানকার পরিস্থিতি? আপনার কথাকে উত্তর দিচ্ছি, পশ্চিমবঙ্গে এই জন্য হয় যে পশ্চিমবঙ্গের সমাজ হাইলি পলিটিসাইজড দীর্ঘদিন ধরে, আজকে থেকে নয়, তেভাগা আন্দোলনের সময় থেকে 1946 তেভাগা আন্দোলনের সময় থেকে আরম্ভ করে গ্রামাঞ্চলে রাজনৈতিক সচেতনতা আমাদের অনেক বেশি। আর আপনি যে বলছেন যে হিংসা হয় না, সারা বছর তো হিংসা হয় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে। হিংসা কি দলিতদের বিরুদ্ধে হিংসা? ওটাও একটা হিংসা। সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথা, যখন জ্যোতিবাবু আর সিদ্ধার্থ শঙ্কর রায় একই সঙ্গে শ্রীরামপুরে মিটিং করতেন তখন সিদ্ধার্থ শঙ্কর রায় ভালো ছিলেন, কিন্তু যখন সিদ্ধার্থ শঙ্কর রায় তার শিবির পরিবর্তন করেছে তখন সবচেয়ে বেশি নিন্দনীয় হয়েছেন তিনি। এটাও হয়েছে। বলছি স্যার, প্রথমে পঙ্কজ স্যারকে বলি, স্যার এটা হয় জানেন তো, যেটা বললেন যে সিদ্ধার্থ রায় যখন জ্যোতিবাবুর সাথে মিটিং করেছেন তখন ভালো, পরে শিবির পাল্টে খারাপ হয়ে গেল। যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির মন্ত্রী ছিলেন তখন ভালো, পরে শিবির পাল্টে খারাপ হয়ে গেলেন, এগুলো হয় দেখবেন। তবে আমি অন্য দুটো কথা বলি, সেটা হচ্ছে অর্ণবদা আপনি একটা কথা বললেন যে ঠিকই কথা, আমরা সবাই দেখছি উত্তরপ্রদেশে দলিতের উপর কি অত্যাচার। বাংলায় আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন যে বামফ্রন্ট সরকারের সময় আপনাকেও খুব বেশি অভিযোগটা বামফ্রন্ট আমলে করতে হয়নি। আমি আপনাকে এই বছর মার্চ মাসের দুটো ঘটনা বলছি, বর্ধমানের বিধাগ্রামে এবং নদিয়ার দেবগ্রামে, যেখানে দলিত মানুষকে এমনকি আদালতে মামলা লড়ে হাইকোর্টে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের রায়ে মন্দিরে প্রবেশ করার অধিকার পেতে হয়েছে, যখন কিনা এই পশ্চিমবাংলায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদম তৃণমূলের ব্যানার নিয়ে ব্রাহ্মণ সম্মেলন হচ্ছে। আমি আপনাকে বলে দিলাম 2 নম্বর কথা। 3 নম্বর, সুমন আমি খুব আন্তরিকভাবে কথা বলছি, বামফ্রন্ট সরকারের সময় ইলেকশনে হচ্ছে মারধর, ঝামেলা ইত্যাদির অভিযোগ ওঠেনি এমন নয়। এবং তুমি যদি আমাকে জিজ্ঞেস করো বামফ্রন্ট সরকারের সময়কার সাফল্য নিয়ে যেরকম অনেক কিছু বলা রয়েছে, যদি বামফ্রন্ট সরকারের সময়কার মানে সমালোচনা হিসেবে আমায় গ্রহণ করতে হয়, তার মধ্যে এটা অন্যতম জামায় স্বীকার করতে হবে। যদিও বীরভূমের মতো একটা জেলায় 15 বছর ধরে পঞ্চায়েতের ভোট হচ্ছে না, 34% আসনে ক্যান্ডিডেট নেই, এরকম হয়নি, কিন্তু যদি একটা হয়ে থাকে, যদি 50টা হয়ে থাকে, 100টা হয়ে থাকে, আমি এটা বলছি আন্তরিকভাবে, কাল যদি আমরা আবার সরকার তৈরি করি, যেটা আমাদের সংশোধন করতে হবে, তা হচ্ছে বামফ্রন্ট সরকারের এইটা যেন রিপিটেড না হয়। হ্যাভিং সেড দ্যাট, আমি একটা কথা বলছি, আপনাকে কথাটা মানায়? ডোমকলে 15টা লাশ একদিনে এক জায়গায় বলার সময় যেহেতু তুমি বলছি না, এবার আমি বলছি যে যদি সমালোচনা হিসেবে আমাকে গ্রহণ করতে হয় এবং সংশোধনের অঙ্গীকার করতে হয়, এটা হচ্ছে একটা দিক। এই জায়গায় আমি বলছি অর্ণবদা, আপনি যেন প্রফেসর, মানুষের রাজনৈতিকভাবে সচেতন হওয়ার উদাহরণ হচ্ছে বা প্যারামিটার হচ্ছে সে বন্দুক নিয়ে বেরিয়ে পড়ছে লক্ষণ করতে, এটা রাজনৈতিক সচেতনতার প্যারামিটার হিসেবে ধরবো নাকি এটা রাজনৈতিক অবক্ষয় হিসেবে ধরবো, যেখানে কিনা আপনিও বলবেন যে আমার দলের পরিচালিত সরকারের আমলে এটা অবক্ষয় ভাঙন। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে দৃশ্য হিংসা আর অদৃশ্য হিংসা, যে উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের চেহারা আমি বলছি সারা বছরের হিংসা, রাজনৈতিক সচেতনতা আমি বলছি যে আমি শেখার চেষ্টা করছি, রাজনৈতিক আমি রাজনৈতিকভাবে সচেতন মানে আমি একদম নয়, আমি সচেতনতাকে এমন একটা জিনিস, একজন মহিলাকে 2003 সালে আমার দৃষ্টি পড়ে গেছে, 2003 সালে আমি বলে দিয়েছি 2003 এর কথা, 2001 এর কথা আমি বলে দিয়েছি, নির্বাচনে 103 জন খুন হয়েছিল, আমি বলে দিয়েছি 103 জন খুন হয়েছিল। শুনে নিন, আমি বলেছি, আপনি বলার আগে আমি এই আলোচনা টেবিলে বামফ্রন্ট আমলটা আমি তুলেছি, আপনি তোলেননি। এবার আমি আপনাকে বলছি, একজন মহিলা, তিনি আমার দলের নন, বিরোধী দলের, মানে আমার বিরোধী একটি দলের, তিনি প্রার্থী হয়েছেন বলে প্রকাশ্য দিবালোকে মানে হাটের মাঝখানে শরীর থেকে শাড়ি খুলে বিবস্ত্র করে মাটিতে ফেলে লাথি মারা হচ্ছে। আমি বলছি এই রাজ্যে 3টে দফায় হিংসা হয় ভোটের আগে, ভোট পূর্ববর্তী হিংসা, ভোটের দিন হিংসা, ভোট পরবর্তী হিংসা।
তো ফ্যাক্ট। লোকসভা ইলেকশনে সিপিএম বিজেপি কটা বুথে রিপোল চেয়েছে, সংখ্যাটা বলুন। আচ্ছা, আমি সংখ্যাটা exactly বলতে পারবো না, কিন্তু অনেক বুথে চেয়েছে। তার থেকে বড় কথা, দেবাংশু, তুমি তো একসময় তুমি তো কন্টেস্ট করেছিলে, সেটা তুমি জানো লোকসভাতে বিধানসভাতে না রিপোল চাওয়ার কতগুলো ক্রাইটেরিয়া আছে, প্যারামিটার রয়েছে। 95%-এর উপর যদি পোলিং হয়, যদি কোথাও ইভিএম মাঝপথে দীর্ঘক্ষণ খারাপ হয়ে থাকে, ওই প্যারামিটারগুলো স্যাটিসফাই না করলে কাগজে নাম তোলার জন্য রিপোল চাওয়া যায়। কিন্তু ইচ্ছে হলো কিন্তু মানুষের রক্তের কথা পর এবার মানুষের ঘামের কথা। 100 দিনের কাজ, কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকাল ঠান্ডা ঘরে পাঠানো যায় না। আজ দর্থহীন ভাষায় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট বলে দিলেন। পাশাপাশি অবশ্য 100 দিনের কাজের তদন্তে কেন্দ্র সরকার করতে পারবে এবং পশ্চিমবঙ্গে আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য কিছু বিশেষ শর্ত দেয়া হলো। প্রকল্পে দুর্নীতির কথা বলা হয়েছে, তো আমি বলছি যে প্রকল্পে দুর্নীতির কথা বলা হচ্ছে, এর মধ্যে আজ অব্দি কতগুলো প্রমাণিত সুমনদা শুনছি তো অনেকদিন ধরে। এখন প্রমাণের কথা আমি যখনই বলবো তখনই বাম বা বিশ্বনাথ দ্বারা তারা বলবেন যে সেন্ট্রালের সাথে তোমাদের একটা বোঝাপড়া আছে, তার জন্য সিবিআইডি। আমি তা বলবো না, আমি বলবো তোমার নেতারা কত বড় লোক হয়েছে। তো এই ফেক জব কাটে যে রাজ্যগুলো পশ্চিমবঙ্গের আগে র্যাঙ্কিং করছে তাদের টাকা বন্ধ করেছে সুমনদা। জাস্ট দুটো কথা বলতে চাই। প্রথম কথা, দেবাংশু যদি বলে যে দুর্নীতির অভিযোগ উত্তরপ্রদেশেও ছিল, হয়তো থেকে বেশি ছিল, কিন্তু উত্তরপ্রদেশে টাকা বন্ধ করা হয়নি, বাংলার টাকা কেন বন্ধ করা হয়েছে, তাহলে আমি ওর সাথে একমত হতে আমার কোনো আপত্তি নেই। দ্যাটস দ্য পয়েন্ট। কিন্তু ওর যে দ্বিতীয় প্রশ্নটা, যে বাংলায় দুর্নীতি হয়েছে, প্রমাণ কি? প্রমাণ যখন নেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জরিমানাটা দিলেন কেন? কেন্দ্র জরিমানা করলো, টাকা রিকভার করলো, তো বুঝলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন কোনো প্রমাণ নেই, জরিমানা দেবো না, যাও যা করার করে নাও, দিল তো। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন দুর্নীতি হয়েছে। এইবার আমার পরের কথাটা, তা হচ্ছে আজকে মাননীয় বিচারপতি যে রায়গুলো দিয়েছেন, তোমরা অনেক জানো এটা, মনরেগার একটাই কিন্তু এর মধ্যে অনেকগুলো কথা বলা রয়েছে, যেমন চাইলে কেন্দ্রের সরকার ইন্টারভিউ করতে পারে, এফআইআর করতে পারে ইত্যাদি, এগুলো কিন্তু অলরেডি একটাই রয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, 4টে জেলায় দুর্নীতি হয়েছে, এটা কেন্দ্রের সরকার বললো, স্বীকার করে নিয়ে রাজ্য সরকার ফাইন দিল, কিন্তু না কেন্দ্রের সরকার না রাজ্য সরকার একটা এফআইআর করলো। কারণটা কি? এই যে কথায় কথায় বামফ্রন্ট আমলের সঙ্গে তুলনা করা হয়, তোমরা জানো, তুমি বামফ্রন্ট সরকারের সময় সাংবাদিকতা করেছো, প্রত্যেক বছর বিধানসভায় পঞ্চায়েত মন্ত্রী তিনি একেবারে, মানে বিশ্বনাথ স্যারও বলতে পারবেন এটা, বিধানসভায় দাঁড়িয়েই তথ্য পেশ করতেন যে পশ্চিমবাংলার কোথায় কোথায় পঞ্চায়েতে 100 দিনের কাজে পঞ্চায়েত স্তরে কোথায় কোথায় দুর্নীতির অভিযোগ এসছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কোন থানায় কটা এফআইআর হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে, কত টাকা রিকভার্ড হয়েছে, বিধানসভায় দাঁড়িয়ে প্রত্যেক বছর হিসাব পেশ করা হতো। আজকে কেন না কেন্দ্রের সরকার না রাজ্যের সরকার দুর্নীতি স্বীকার করে নেওয়ার পরেও একটা এফআইআর করে না? কলেজ বিশ্ববিদ্যালয়ের পোর্টাল চালু হয়েছে এবং সাধারণ ছাত্রছাত্রীরা কতটা অপেক্ষা করেছেন, আমি যদি এই পরিসংখ্যানটা, সরকারি পরিসংখ্যান, সরকারি তথ্য দিই, আপনারা বুঝতে পারবেন যে আজকে সন্ধে অবধি উচ্চশিক্ষা বিভাগে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে 28,443 জন ছাত্রছাত্রী নিজেদের নথিভুক্ত করেছেন। এদের তারা মোট 71,949টা আবেদন করেছেন। মোট নথিভুক্ত বা রেজিস্টার ছাত্রছাত্রী এর মধ্যে 252-51 জন অন্য রাজ্যের, অন্য প্রসঙ্গ। কিন্তু আমার বক্তব্য যে অবশেষে শেষ পর্যন্ত পোর্টালটা এখনো চলছে এবং এতজন সাধারণ ছাত্রছাত্রীর অপেক্ষাটা এই সংখ্যা থেকে বোঝা যাচ্ছে যে তারা করলেন। কিন্তু ভর্তি নিয়ে আদৌ কি কোথাও কোনো ধোঁয়াশা রয়ে গেল? বিভ্রান্তির কথা শুভময় মৈত্র বললেন, কোথায় বিভ্রান্তি এবং কেন বিভ্রান্তি? ওবিসির 2010 সালের তালিকাটা হুবহু ওই 66টা গোষ্ঠীর হুবহু মানতে অসুবিধে কোথায়? কেন সেই বিষয়ে ধোঁয়াশা থাকবে? 2024 সালে যে রায় দিয়েছিল সেখানেও বলা হয়েছিল যে 66টা যে কমিউনিটিকে ওবিসি বলে নথিভুক্ত করা হয়েছিল 2010-এর আগে, তার ভিত্তিতে নিয়োগ বা কোনো অ্যাডমিশন করা যেতে পারে। আর এই আজকের গতকালের রায়তেও এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 66টা কমিউনিটিকে ওবিসি বলে নথিভুক্ত করা হয়েছে, যেটা ভ্যালিড 2010-এর আগে, তার ভিত্তিতেই নতুন অ্যাডমিশন বা নতুন অ্যাপয়েন্টমেন্ট হবে। মমতা ব্যানার্জি তার যে এই দোষণের রাজনীতি, তার হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে হবে। মতে মোথাবাড়ি, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা আর অক্ষর মমতা। আমি বলছি 17 নম্বর পয়েন্ট যদি ফিরদৌস দেখা যায়, গতকাল মাননীয় বিচারপতিরা যে রায় দিয়েছেন, এ নিয়ে কিন্তু কোনো, মানে আমি বলছি না নিয়োগ না ভর্তি, কোনো ধোঁয়াশা থাকার কথাই নয়। একেবারে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে, দ্য সেড জাজমেন্ট হ্যাড নট বিন সিন ইন্টারফেয়ার বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্যাট হ্যাজ সাচ দেয়ার দ্যাট দেয়ার ক্যান বি নো হিন্ড্রেন্স ইন কন্ডাক্টিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাডমিশন প্রসেস, taking into consideration the 66 classes of OBCs as existing prior to 2010.
10। আমি বলছি এ খুব স্পষ্ট, একেবারে বিচারপতিরা শুনানিতে শুধু নয়, রায় লিখে দিয়েছেন। আমি কালকে বারবার যেটা বলছি, কেউ বিষ বাউ জলে পড়ে নেই, তার কারণ একেবারে স্পষ্ট করে দিয়েছেন তারা যে না নিয়োগে না ভর্তিতে কোনো তাদের দিক থেকে শুধু আজ এবং রায় বেরোনোর পর নয়, তার আগেও কিন্তু কোনো ধরনের আইনি বাধা ছিল না। তাহলে এই বিভ্রান্তি কেন? প্রথম কথা, কেউ বিষবাও জলে পড়ে নেই, আসলে বিষবাও জলে ফেলানো হচ্ছে এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। কিছুক্ষণ আগে অধ্যাপক বলছিলেন যে আমরা বারবার জানতে চাইছি কিন্তু কিছু জানতে পারছি না, বিভ্রান্তি। এই কিছুক্ষণ আগে আরেকজন অধ্যক্ষা তিনি বলছিলেন আসলে এটা কেন তৈরি করা হচ্ছে জানেন তো? তার কারণ একটা নির্দিষ্ট পারপাস আছে। সেই পারপাসটা হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পুষ্ট করতে হবে। তার কারণ ইন দ্য মিন হোয়াইল আমার কাছে অনেকে ফোন করে জানতে চাইছেন, যেহেতু এই মামলাগুলো করি, যে আমরা করবোটা কি? 1 মাস হলো রেজাল্ট বেরিয়ে গেছে, 1 মাস ধরে কি তারা বসে থাকবেন? বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রচেষ্টা করছেন, সেখানে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে তারা ভর্তি হতে বাধ্য হচ্ছেন। এবার বলি, কোন ছাত্রছাত্রীর বাবা মা আছে বলো যে যাদের সামান্য সামর্থ্য আছে তারা বেসরকারিতে ভর্তি করবেন, বাড়িতে বসে রাখবেন? দেখুন, এই যে যেটা আমি 2024 সালে রায়টি দেখি, রায়টিতে কি বলা আছে যে ইভেন যে সার্টিফিকেটগুলো বাতিল হয়ে গেছে, সেই বাতিল সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিগুলো প্রোটেক্ট করেছেন, ইভেন অনগোয়িং প্রসেস যেগুলো চলছিল সেগুলোতেও বেনিফিট দিয়েছেন। আর এই যে স্থগিতাদেশ যে নির্দেশনামায় আছে, সেখানে নির্দিষ্টভাবে বলা আছে অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, চাকরির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। ইভেন আপনাকে বলি, ধরুন একজন ওবিসি ক্যান্ডিডেট বা একজন এসসি ক্যান্ডিডেট, তিনি যদি মনে করেন তার ওবিসি সার্টিফিকেটটি বা এসসি সার্টিফিকেটটি তিনি ব্যবহার করবেন না, তিনি আনরিজার্ভ হিসেবে ট্রিটেড হতে চান, ইভেন শুধু তাই নয়, তিনি যদি ধরুন চাকরির ক্ষেত্রে তিনি যদি আনরিজার্ভের উপরে মার্কস পান লাস্ট কাটাবের থেকে, তিনি আনরিজার্ভ হিসেবে টিকেট হওয়া, সেটাই দেশের আইন। দুর্ভাগ্য হলেও সত্য, এরা বেসিক্যালি পুরো বিষয়টিকে বিভ্রান্ত তৈরি করে আসলে বেসরকারীকরণের পথটাকে প্রশস্ত করতে চায়। একদমই নয়, কারণ হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পশ্চিমবঙ্গে এখন অনেক কম, এবং পশ্চিমবঙ্গে 11 সালের পর নতুন সরকার আসার পর, তৃণমূল সরকার আসার পর কলেজের সংখ্যা যে পরিমাণ বেড়েছে এবং সিটের সংখ্যা যে পরিমাণ বেড়েছে, তার ফলে এই বিশ্ববিদ্যালয়গুলোকে যারা মোটিভ বাদ দিন, আমি ধরে নিচ্ছি ফিরদৌস ভুল কথা বলছে, এরকম কোন সরকারের মোটিভ ছিল না। আমার পরিষ্কার যে এই দেরিটা কেন করা হবে, আমি কেন আগের বছরের ডেটের সঙ্গে এই বছরের ডেট নয়? আরে আমি বলছি 2010 আমি তো প্রথম দিনই ভর্তি করতে পারলাম, ভোলাটাইল করে দেওয়ার জন্যই এই যে অভিভাবক অভিভাবিকা প্রথম দিন ভর্তি করতে পারে। এই মামলাটা করা হয়েছে ভোলাটাইল করার জন্য। আরে পুরোটাই ভোলাটাইল করার জন্য উদ্দেশ্যমূলকভাবে করা। আচ্ছা বুঝলাম, তার জন্য এডুকেশনটা যাতে এই ধরনের একটা অজলাবস্থা কালকে করলো সরকারি, তার কারণে এই রায়টা আসবে। এই তথ্যটা যে ফাঁকা সংখ্যাটা রয়েছে, উনি বললেন যে ভর্তি হয়নি, তারা সবাই অন্য রাজ্যে চলে গেছে, তথ্যকে ওই কোথা থেকে পেলেন? আমার সঙ্গে একমত হবে যে গত বছর যে ফাঁকার সংখ্যা ছিল কোনো কারণ নয়। আমি যদি প্রথম দিন ভর্তি করতাম, ফাঁকার সংখ্যা তো কমতো, এটা তো মানবে। আমি বলছি কি, প্রত্যেক বছর পশ্চিমবাংলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গত 4 বছর ধরে গত বছরের থেকে কমছে। এই তথ্যটা আমরা এই রাজ্যের সরকার থেকে পেয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে, যারা মাধ্যমিক দিচ্ছে তার 2.5 থেকে 3 লাখ ছেলে মেয়ে ড্রপ আউট হয়ে যাচ্ছে, উচ্চ মাধ্যমিকের সংখ্যা কমে যাচ্ছে। আপনাদের দেওয়া তথ্য থেকে পাওয়া যাচ্ছে। এবার আমি বলি, শুভেন্দু অধিকারী অনেকগুলো ময়ের নামটা শোনালেন, মতে মহামারী, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা, মতে মমতা, খালি একটা ভুলে গেলেন, মতে মোদি। এবার এবং আমার যে কথাটাই বলার, যে শুভেন্দু অধিকারীকে একটু খুশি করার জন্য বলি, ওনারও শুনে ভালো লাগবে, গতকাল আদালত যে স্টে অর্ডারটা দিয়েছে, ওনার খুব আনন্দ হচ্ছে, মুসলমানদের বিরাট ক্ষতি হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঘটনাটা হচ্ছে, 2টো পয়েন্টে রাজ্য সরকার স্টে অর্ডার দিয়েছে। কেন মুসলিম জনগোষ্ঠীর মধ্যে একটা অংশকে ঢোকানো হয়েছে সেটা প্রশ্ন না। এক, যে সার্ভেটা রাজ্য সরকার করেছে তার বৈধতাকে নিয়ে প্রশ্ন করেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে 2012 সালের যে আইনটা সেই ছিল এক্সিস্টিং, সেইটাকে বিধানসভায় সংশোধন না করিয়ে কেন তড়িঘড়ি অর্ডিন্যান্স জারি করে এটা করতে হলো, সেটাকে প্রশ্ন করেছে।
কেয়া, তারপর দেবাংশু। প্রথম কথা হচ্ছে পাঁচ সুমনদা, মিনিটের মতো বলছো কেন? শতরূপদা যে কথাগুলো বললো তার মধ্যে একটা সম্পূর্ণ অসত্য কথা বলেছে, এবং সেটা হচ্ছে এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 62,000 বেড়েছে, গত বছরের তুলনায় কমেনি। তার আগের বছর কত ফল হয়েছিল? গত বছর ফল হয়েছিল, গত বছর ফল হয়েছিল, তার মধ্যে কোভিড ব্যাচ ছিল। তোমার কথার মাঝখানে বলে তোমার আপত্তি হলো, তুমি লোকের মাঝে বলো। আমি ঠিক করবো, তুমি চুপ করো। আমি ডিসাইড করবো। পরের দিন এসো, তুমি পরের দিন এসো, ঠিক আছে, আমিও তারপরে দেবাংশু। দু নম্বর কথা হচ্ছে, আমি কেয়াদির জন্য একটা কথা বলি। নরেন্দ্র মোদী 2022-এ এনআইকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন যে আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম তখন 70-এর কাছাকাছি মুসলিম কমিউনিটিকে তারা ওবিসিতে ছিলেন। এটা নরেন্দ্র মোদী এনআইকে দেওয়া সাক্ষাৎকারে 2022-এ বলেছেন। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে কেয়াদির নরেন্দ্র মোদীর গুজরাট, না আমি বলছি যখন শুভেন্দু বাবুরা, কারণ শুভেন্দু বাবুরা তো এখন শুভেন্দু বাবুরা তো এখন প্রসেস নিয়ে বলছে, শুভেন্দু বাবুরা তো প্রসেস নিয়ে বলছে, আমি বলছি শুভেন্দু বাবুরা এক এক করে প্লিজ, এক এক করে। তুমি তো পরের দিন আসবে, আমি তো ভয় পরের দিন আসবো না, আজকে জিজ্ঞেস করছি। ও যেটা বললো তার সঙ্গে কেন অ্যাডমিশন চালু হচ্ছে না 1.5 মাস পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর, এর উত্তরটা কোথায়? মোদী উত্তর পেয়ে যাবে।